আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। হ্যাঁ আছি, খুবই ভালো আছি। সবাই একটু জয়েন করো, আমরা ক্লাসে চলে যাচ্ছি। সবাই একটু ক্লাসে কনসেন্ট্রেট করি। স্যার আপনাকে এরকম ফর্সা ফর্সা লাগতেছে কেন? ওই ফ্যান লাভলি ডুলছি তো ওই কারণে। আচ্ছা স্যার। ঠিক আছে না, তোরাও ডলিস, ফর্সা ফর্সা হয়ে যাবে। জি স্যার। জি স্যার। তবে এক পাশ বেশি ফর্সা লাগতেছে আপনাকে। এক ডান পাশে পাশ এক পাশে ওই যে উজ্জ্বল উজ্জ্বল স্যার। 7 বার আর 14 বারের একটা হিসাব আছে না, এক পাশে 14 বার দিছি, আর এক পাশে 7 বার দিছি। আচ্ছা ঠিক আছে, চলো যেটা বলছিলাম, লাস্ট ক্লাসে আমরা লিম নিয়ে পড়েছিলাম বা ল্যাম নিয়ে পড়েছিলাম, ল্যাম পর্যন্ত আলোচনা করা হয়েছিল। লিম বা ল্যামের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের আমদানিকৃত যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা আমদানি করার ক্ষেত্রে যদি আমার টাকার সমস্যা দেখা দেয়, তখন আমরা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকি এবং ওই প্রোডাক্টটা হেফাজতে থাকে ব্যাংকের কাছে, ব্যাংকের হেফাজতে থাকে। মানে হচ্ছে যে অন্য দেশ থেকে প্রোডাক্টটা এসে সরাসরি সেটা ব্যাংক রিসিভ করে এবং আমরা যারা আমদানিকারক তারা টাকাটা মানে ব্যাংকের ঋণটা পরিশোধ করার আগ পর্যন্ত এটা ব্যাংকের হেফাজতে থাকে। বলা হচ্ছে 45 দিন থেকে 60 দিনের মধ্যে এই ঋণটা পরিশোধ করে একজন আমদানিকারক তার আমদানিকৃত পণ্যটা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, এটা ছিল লিম বা ল্যাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলটিআর বা লোন এগেনস্ট ট্রাস্ট রিসিপ্ট। এটা কি জিনিস? এটা হচ্ছে, বলি ভালো করে, এটা হচ্ছে যে অনেকটা লিমের মতোই বা ল্যামের মতোই। সবাইকে শুনতে পাচ্ছ না কথা? জি স্যার। আচ্ছা, এটা অনেকটা লিম অথবা ল্যাম, মানে কিছুক্ষণ আগে যেটা বলছি সেটার মতোই, তবে এখানে একটা পার্থক্য আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এই এলটিআর এর ক্ষেত্রে আমি ঋণ নিব, ঋণ নিয়ে আমি অর্ডার করব, অর্ডার করে তাদেরকে আমি টাকাটা প্রদান করব, প্রোডাক্টটা আসবে, প্রোডাক্টটা এসে সরাসরি ব্যাংকের গুদাম ঘরে জমা হবে, ব্যাংকের গুদাম ঘরে, এতটুকু পর্যন্ত লিম। কিন্তু লিমের মধ্যে ছিল গুদামঘর থেকে তোমাকে সংগ্রহ করতে হলে তোমাকে টাকাটা দিয়ে সংগ্রহ করতে হবে, কিন্তু এলটিআর এর ক্ষেত্রে বলছে গুদামঘর থেকে তুমি একটা কাজ করতে পারবা, তুমি প্রোডাক্টটা সংগ্রহ করে বিক্রি করে যে টাকাটা পাবা সেইখান থেকে তুমি ব্যাংকের ঋণটা পরিশোধ করতে পারবা। ঠিক আছে স্যার? দ্যাট মিনস এই ঋণটা জি স্যার। তুমি ওই আমদানিকৃত যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা বিক্রি করে বিক্রি থেকে যে টাকাটা আসবে সেই টাকাটা থেকে তুমি পরিশোধ করতে পারবা। প্রফিটটা তুমি রাখবা ব্যাংকে, ব্যাংকের মূল টাকা এবং সুদ সহ পরিশোধ করতে হবে। এবার চলে আসো পিএডি অথবা পেমেন্ট এগেনস্ট ডকুমেন্ট, যে বিষয়টা পেমেন্ট এগেনস্ট ডকুমেন্ট, এটা কি জিনিস? বলা হচ্ছে পিএডি বলতে আমদানি বিল পরিশোধের মাধ্যমে ব্যাংক গ্রাহককে যে সুবিধা প্রদান করে তাকে বোঝায়। ভালো করে খেয়াল করো, আমদানি বিল পরিশোধের মানে হচ্ছে তুমি যে প্রোডাক্টটা আমদানি করতেছো সেই বিল পরিশোধের মাধ্যমে, মানে ব্যাংক তোমাকে একটা ঋণ সুবিধা প্রদান করতেছে, যে ঋণ সুবিধার মাধ্যমে তুমি যে প্রোডাক্টটা আমদানি করতেছো সেই প্রোডাক্টটা পরিশোধ করার সুযোগ পাচ্ছ। তবে এই ধরনের বিষয়টা, এই ধরনের ঋণ সবাইকে দেওয়া হয় না, শুধুমাত্র খ্যাতনামা ও প্রতিষ্ঠিত গ্রাহকদেরকে ব্যাংক এই ধরনের ঋণ সুবিধা প্রদান করে বলছে। পিএডিটা মানে পেমেন্ট এগেনস্ট ডকুমেন্ট, পরীক্ষায় আসতে পারে পেমেন্ট এগেনস্ট ডকুমেন্ট কোন জিনিসটা। ঠিক আছে, এরপরে আসো, এরপরে বলা হচ্ছে রপ্তানি পূর্ব ঋণ। রপ্তানি পূর্ব ঋণ বলা হচ্ছে রপ্তানিকারককে রপ্তানি পণ্যের জন্য কাঁচামাল ক্রয়, উৎপাদন, প্যাকিং এবং তা জাহাজে তোলার জন্য এই ঋণ দেওয়া হয়। দ্যাট মিনস হচ্ছে একজন রপ্তানিকারক, এতক্ষণ আমরা যেগুলো নিয়ে পড়াশোনা করছিলাম এগুলো হচ্ছে আমদানিকারকের প্রেক্ষিতে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রপ্তানিকারকের প্রেক্ষিতে। রপ্তানিকারক মানে যে প্রোডাক্টটা পাঠাবে। সো মনে করো একজন আমদানিকারক আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট চাইছে, কিন্তু প্রোডাক্ট আমি দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে প্রোডাক্টগুলো উৎপাদন করতে হবে। এখন উৎপাদন করতে হলে আমার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কাঁচামাল। তো কাঁচামাল দরকার, ভালো কথা। তো কাঁচামাল দরকার হলে এখন ঘটনাটা হলো কাঁচামালের জন্য আমাকে কি করতে হবে, টাকা লাগবে। এখন আমার কাছে টাকা নাই যে কাঁচামাল ক্রয় করব। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ব্যাংকের কাছ থেকে কিছু ঋণ চাইলাম, যে আমার কাঁচামাল ক্রয় করতে হবে, কাঁচামাল ক্রয় করে আমাকে উৎপাদনে যাইতে হবে, সেখানে কিছু খরচ আছে, উৎপাদন করে ওই পণ্যগুলো প্যাকিং করতে হবে, সেখানে কিছু খরচ আছে, এবং জাহাজে তোলা পর্যন্ত আমার কিছু খরচ আছে। সো এই খরচগুলো আমি ব্যাংকের কাছে ঋণ চাইলাম, ব্যাংক আমাকে এই পর্যন্ত একটা ঋণ প্রদান করবে। এই ঋণটাকে বলা হচ্ছে রপ্তানি পূর্ব ঋণ
জাহাজে তোলা পর্যন্ত যে খরচটা আমার হবে, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে জাহাজে তোলা পর্যন্ত আমার যে খরচটা হবে, এই খরচটা পরিচালনা করার জন্য ব্যাংক আমাকে যে ঋণটা প্রদান করবে তাকে আমরা কি বলবো স্যার? তাকে আমরা বলবো রপ্তানি পূর্ব ঋণ। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে পূর্বর একটা বিপরীত শব্দ আছে যেটা হচ্ছে উত্তর। পূর্ব মানে হচ্ছে আগে, উত্তর মানে হচ্ছে পরে। তাহলে এর পরের যে ঋণটা সেটা হচ্ছে রপ্তানি উত্তর ঋণ, মানে রপ্তানির পরের ঋণ। তাহলে আমরা রপ্তানি পূর্বের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা জাহাজে তোলা পর্যন্ত যে খরচ, একদম কাঁচামাল ক্রয় থেকে শুরু করে জাহাজে প্রোডাক্টটা তোলা পর্যন্ত যে খরচ, ওটাকে বলা হচ্ছে আমাদের রপ্তানি পূর্ব ঋণ। তাহলে রপ্তানি উত্তর ঋণ কাকে বলবো? বা এই যে রপ্তানির পরে পোস্ট শিপমেন্ট ক্রেডিট যেটা, সেটা কোনটা? সেটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, জাহাজে তোলার পরে, আমি আবারও বলছি, জাহাজের তোলার পরে টাকা পাওয়া পর্যন্ত যে সময়, অর্থাৎ জাহাজে তুমি আজকে প্রোডাক্টটা তুলে প্রোডাক্টটা পাঠাই দিলা কার কাছে? আমদানিকারকের কাছে। আমদানিকারকের কাছে পাঠাই দেওয়ার পরে আমদানিকারক টাকাটা, প্রোডাক্টটা পাবে, টাকাটা পাঠাবে, তোমার হাতে আসা পর্যন্ত মাঝখানে একটা সময় আছে না? এই সময়ের মধ্যে তোমার অনেক ধরনের খরচ থাকবে। এই খরচগুলো তোমাকে চলার জন্য, তোমার কাছে তো টাকা নেই, তাহলে এই খরচগুলো মেনটেন করার জন্য তোমাকে যে ঋণ ব্যাংক প্রদান করবে তাকে বলা হবে রপ্তানি উত্তর ঋণ, পোস্ট শিপমেন্ট ক্রেডিট। তাহলে দেখো, বলা হচ্ছে রপ্তানি পণ্য জাহাজীকরণের পর এবং তার মূল্য পাওয়ার পূর্বে রপ্তানিকারককে সহযোগিতা প্রদানের জন্য জাহাজী চালান বা সমজাতীয় দলিলের বিপরীতে এই ব্যাংক এই ঋণ দিয়ে থাকে। ঠিক আছে? এবার চলে আসো, ভোক্তা ঋণ কি জিনিস? ভোক্তা ঋণ হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা জানি আমাদের মাঝে মাঝে কি করতে হয়, গৃহস্থলী বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে হয়, যেমন মনে করো মানে বিভিন্ন ধরনের ফ্রিজ ক্রয় করতে হবে, ফার্নিচার ক্রয় করতে হবে, এই ধরনের অনেকগুলো আমাদের স্থায়ী সম্পত্তি আছে, যে স্থায়ী সম্পত্তিগুলো আমাদের ক্রয় করতে হচ্ছে, কিন্তু আমার কাছে টাকা নাই, সো আমি ব্যাংক থেকে লোন নিয়ে সেগুলো ক্রয় করতে পারি। আমার হয়তো বা একটা গাড়ি ক্রয় করা ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছ থেকে টাকা নাই, আমরা কার লোন নিতে পারি। আমার কাছে হয়তো বা একটা ফ্ল্যাট কেনার দরকার, আমার কাছে টাকা নাই, আমি ফ্ল্যাট লোন নিতে পারি। ব্যাংক কিন্তু এই ধরনের লোন প্রদান করে থাকে। এগুলো হচ্ছে আমাদের জন্য ভোগ্য পণ্য, যেগুলোর বিপরীতে আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি। সো ভোগ্য পণ্যের বিপরীতে ব্যাংক যখন লোন দিবে তখন সেটাকে বলা হবে ভোক্তা ঋণ। এই যে দেখো, বলা হচ্ছে বিশ্বজুড়েই সকল ধরনের গ্রাহকদের আকৃষ্ট করতে এরূপ ঋণ গুরুত্বপূর্ণ। গৃহস্থলী বিভিন্ন জিনিসপত্র, পরিবারের জন্য ব্যবহৃত গাড়ি ও ফ্ল্যাট ক্রয় ইত্যাদি খাতে প্রদত্ত ঋণ এই ধরনের। এই ক্ষেত্রে ব্যক্তিগত জামানত গুরুত্বপূর্ণ, তবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে জামানত নিবন্ধন করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে বিষয়টা? সবাই কি সবাই কি জি ঘুমাই স্যার, গেছে ক্লিয়ার নাকি? স্যার। সবাই ঘুমাই গেছে? না স্যার। না স্যার। তানবিন আইডি, ঘুমাইছি। তানবিন আইডি নিছো? আইডি জি স্যার, 6 জনের পাইছি স্যার। 6 জনের পাইছো কেন? এখানের মধ্যে পার্টিসিপেন্টে কত সুন্দর করে লেখা আছে, আমি আছি 32, 7, 55, 44, 20, 28, 2, 37, 26। ওয়াজেদের আইডি নাই, ওয়াজেদ অ্যাবসেন্ট। আইডি নাম্বার 55 পর্যন্ত আছে তো। ওয়াজেদের স্যার আইডি আমি লিখতেছে, চ্যাটে লিখছি তো স্যার। চ্যাটে লিখছেন, ভালো কথা, কিন্তু কথা হচ্ছে এখানে আমি বলছি নিকনেমে চেঞ্জ করার জন্য। চ্যাটিং এ লিখলে হবে না আচ্ছা তো, স্যার। নিকনেমও চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি একজন আইডি দেয় নাই। আমার মানে হচ্ছে যে স্টুডেন্ট উপস্থিত আছে 10 জন, 2, 4, 6, 8, 10। আইডি দেখতে পাচ্ছি 9টা। কে দেন নাই আইডি? তানভিন দাস নাই না? স্যার আমি দিছি, আমি সবার আগে দিছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের 4 জন স্টুডেন্টের, হ্যাঁ ছেলেদের মধ্যে 4 জন স্টুডেন্টের এমসিকিউ রেজাল্ট আসে নাই। তো বিষয়টা হচ্ছে আমি কিছুক্ষণ পরে কি করলে ভালো হয়, আটজন কে কে স্যার? ফোন করলে মনে হয় ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে লিস্টটা নাই। আমি আচ্ছা আমি ফোন করব, বাসায় ফোন করব, আমি নাম্বারটা তোমাদের যে 4 জনের আসে নাই সেই 4 জনকে আমি ফোন দিব।
ফোন দিয়ে বলবো যে তোমাদের ইয়ে আসে নাই, সো আগামীকাল তোমাদের ওই 4 জনকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। আমি ফোন দেব, দেখি স্যার ফোন দেওয়ার কি দরকার স্যার, যার পরীক্ষা তাকে বলে দিলে তো হয়েছে। হয়েছে আর কি। ওই 4 জনকে ফোন দিয়ে বলবো আর কি পরীক্ষা। হুমা সবাই ওই দিব আর কি। 4 জন তো ধরবে না স্যার, ধরবে তো ওদের গাড়ি এরা যায়। ওদের গার্জিয়ানকে বলবো, সমস্যা কি, আশ্চর্য। মানে তোমরা সাবমিট করতে পারো নাই, ওই কারণে তোমাদের রেজাল্ট আসে নাই, এমসিকিউ রেজাল্টটা আসে নাই, ঠিক আছে? স্যার তানবিন ভয় পাচ্ছে। স্যার এটা গ্রুপে বলি দেন রোল নাম্বার গুলো। গ্রুপে বললে তো দেখা যাচ্ছে যে গ্রুপে অনেকে দেখতেছে না, সেটা একটা সমস্যা। গ্রুপেও বলবো, আচ্ছা গ্রুপেও লিখে দিব, ফোনও করবো, সমস্যা নেই। সো দেখো, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বিল ক্রয় ও বাট্টাকরণ। বিল ক্রয় ও বাট্টাকরণ ভালো করে খেয়াল করো। বিল ক্রয় বলা হচ্ছে এই যে মনে করো তুমি একটা প্রোডাক্ট মনে করো কি করছো, রপ্তানি করেছো, ঠিক আছে? এই যে রপ্তানি করছো তুমি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের টাকাটা তুমি 1 মাস পরে পাওয়ার কথা। ঘটনা হয়েছে কি, যখন 20 দিন গেছে, তোমার টাকাটা খুব বেশি ইমার্জেন্সি, তোমার টোটাল টাকা পাওয়ার কথা মনে করো 5 লাখ টাকা। 20 দিন পরে তোমার টাকাটা খুবই ইমার্জেন্সি, কিন্তু তুমি আরো 10 দিন ওয়েট করতে হবে টাকার জন্য, কিন্তু সেটা তোমার পক্ষে সম্ভব না। তখন তুমি একটা ব্যাংকে গেলা, বিল বাট্টাকরণের মতো একটা ব্যাংকে গেলা, ব্যাংকে তোমার যে যাবতীয় কাগজপত্রগুলো আছে এগুলো জমা দিয়ে তুমি বললা যে এই কাগজগুলো আমি বাট্টা করতে চাই। ব্যাংক বললো যে আপনার তো আরো 10 দিন বাকি আছে, আপনাকে 5 লক্ষ টাকার জায়গায় আমরা 4,80,000 টাকা প্রদান করতে পারবো। তুমি কাগজগুলো প্রদান করে ব্যাংক থেকে 4,80,000 টাকা গ্রহণ করলো। ব্যাংক তোমার থেকে কাগজগুলো নিয়ে নিল। আরো 10 দিন পরে যখন 1 মাস হলো, যখন আমদানিকারক টাকা পাঠাচ্ছে, তখন ব্যাংক টোটাল 5 লক্ষ টাকা গ্রহণ করলো। তোমার ইমার্জেন্সি টাকাটাও হইলো, আবার ব্যাংকেরও মাঝখান দিয়ে একটা ব্যবসা হলো। এটাকে বলা হচ্ছে এই ক্ষেত্রে বিল ক্রয় ও বাট্টাকরণ। গট দ্য পয়েন্ট স্যার? বুঝছো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? এই টোটাল বিষয়ে কারো কোনো সমস্যা আছে কি না? না স্যার। কি বুঝিনি আমি, আরেকবার বলো। স্যার বিল ক্রয় বাট্টাকরণ স্যার লাস্টেরটা। হ্যাঁ, বিল ক্রয় বাট্টাকরণ মানে হচ্ছে তুমি যে প্রোডাক্টটা পাঠাইছো, তোমার হাতে টাকাটা আসা, মানে তুমি হচ্ছে রপ্তানিকারক, তাহলে তোমার হাতে টাকাটা আসার জন্য 1 মাস সময় লাগবে, কিন্তু 20 দিন পরে তোমার টাকার দরকার। তো তুমি তো তোমার রপ্তানিকারক মানে আমদানিকারক পাঠাতে পাঠাতে তো আরো 10 দিন লাগবে। তো এই মুহূর্তে তুমি কি করতেছো, এই মুহূর্তে জন্য তুমি যেটা করতেছো সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে এটাকে বাট্টা করতে পারবা। বাট্টা কিভাবে করতে পারবা? তুমি ব্যাংকে গিয়ে তোমার যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো ব্যাংকে জমা দিলা, ব্যাংক তোমাকে কিছু টাকা কেটে বাকি টাকাটা প্রদান করবে, ঠিক আছে? তাহলে বাকি টাকাটা প্রদান করার মাধ্যমে ব্যাংক তোমার কাছ থেকে সকল ডকুমেন্ট গ্রহণ করে নিবে, ব্যাংক তোমাকে টাকাটা প্রদান করে দিবে। দ্যাট মিনস তুমি বিলটা বাট্টাকরণ করে নিলাম। এবার নির্দিষ্ট সময় পরে ব্যাংক আমদানিকারক যে টাকাটা পাঠাইছে টোটাল টাকাটা ব্যাংক গ্রহণ করবে। বাস হয়ে গেল বিল ক্রয় ও বাট্টাকরণের যে প্রসেসটা সেটা। এই যে দেখো, বলা হচ্ছে ব্যাংকের জন্য এটি একটি নিরাপদ ও সুবিধাজনক বিনিয়োগ। বিলের সঙ্গে সহায়ক দলিলাদি যথা রেলওয়ে রসিদ, জাহাজে চালান, পার্সেল ওয়ে বিল, মানে যত ধরনের ডকুমেন্ট থাকবে সবগুলো তুমি ব্যাংকে প্রদান করে দিবা। ক্লিয়ার? আচ্ছা স্যার, এগুলো কি এখনো স্যার ব্যাংকে চলতেছে স্যার, যে কোনো ব্যাংকে এগুলো? হ্যাঁ, এগুলো চলে, এগুলো আছে, এগুলোর কাজকর্ম আছে। সো নেক্সট, আজকের লাস্ট টপিকটা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ব্যাংক ঋণের জামানত সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। আমরা জানি জামানত 2 ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তিক আর একটা হচ্ছে অব্যক্তিক। আর জামানত বলতে যেটা বুঝে সেটা হচ্ছে তুমি যে ঋণ নিবা তার বিপরীতে তুমি ব্যাংক কর্তৃপক্ষকে যেই সম্পত্তি প্রদান করছো সেটা হচ্ছে জামানত। আমরা সবাই জানি। বলা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেসের মতো বলা হচ্ছে জামানত হলো ঋণ গ্রহীতা প্রদত্ত এমন কোনো সম্পত্তি, ঋণ গ্রহীতা ঋণের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে যা বিক্রয় বা হস্তান্তর করে ঋণদাতা তার প্রদত্ত ঋণের অর্থ ফেরত পেতে পারে, তাই না? দ্যাট মিনস হচ্ছে তুমি একটা কিছু অর্নামেন্টস বা দলিলাদি দিলা ব্যাংকে, যার বিপরীতে তুমি ঋণ নিয়েছো, কিন্তু তুমি যদি সময় মতো ঋণটা পরিশোধ করতে না পারো, ব্যাংক কর্তৃপক্ষ তোমার ওই সম্পত্তিটা বিক্রি করে টাকা সংগ্রহ করে নিতে পারবে, ঠিক আছে? জি স্যার। পরিশেষে আমরা বলতে পারি যে ঋণ প্রদান করার সময় ব্যাংক ঋণ গ্রহীতার নিকট হতে ঋণের টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে যেসব স্থাবর সম্পত্তি বা ব্যক্তিগত গ্যারান্টি বা তৃতীয় পক্ষ প্রদত্ত গ্যারান্টি জামানত হিসেবে গ্রহণ করে তাকে ব্যাংক ঋণের জামানত বলা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে।
এই জিনিসটা আমরা আগে থেকে অনেকবার পড়ছি, আমরা বুঝি। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত, আজকের আলোচনা এতটুকু পর্যন্ত। আর তোমাদের আরেকটা বিষয় হচ্ছে বলে দিচ্ছি, রেকর্ডিংটা অফ করি।